নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাহুল গান্ধী সেই কবেই বলেছিলেন চৌকিদার চোর হ্যাঁ। অনেকেই বলেছিল, আমরাও বলেছিলাম সর্ষের মধ্যে ভূত আছে, চৌকিদার চোর হ্যাঁ। কিন্তু জনতা জনার্দন বিশ্বাস করেননি। মাথার ওপর হাত তুলে হর হর মহাদেব বলা আমাদের মোটা ভাইয়ের স্বরূপ মানুষ বুঝতে পারেননি। এখন সেই ছবি পরিষ্কার। আমাদের চৌকিদারের বন্ধু শেঠজি আবার ধরা পড়েছেন। গৌতম আদানির স্বর্ণলঙ্কা এক পুচকে হনুমানের ল্যাজের আগুনে আবার দাউ দাউ করে চলছে। এর আগে বলেছিলাম ক্রোনি ক্যাপিটালের কথা, শট ধূর্ত প্রবঞ্চক পুঁজির কথা। এরা এক দেশের এক নির্দিষ্ট দলের সঙ্গে হাত মেলায়, সে দল ক্ষমতায় এসে এই পুঁজিকে লুটমার করতে সাহায্য করে, যা খুশি তাই করতে সাহায্য করে। বদলে সেই পুঁজি বা ওই ক্রোনি ক্যাপিটালিস্ট এই দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা দরকার তাই করে। আমরা দেখেছিলাম তখনও জাতীয় স্তরে টিম টিম করে বিরোধিতার স্বর শোনা যাচ্ছিল এনডিটিভির গলায়। আদানি সেই টিভি কিনে নিলেন। রবিশ কুমার বেরিয়ে আসতে বাধ্য হলেন, বললেন শেঠজি কে পাস বহুত পয়সা হ্যায়। সেই আদানি আজ আবার সংকটে। ক্রোনি ক্যাপিটালিস্টদের পতন হয়, এর আগেও হয়েছে। দূরবীন দিয়েও আজ আর অনিল আম্বানির নাম খুঁজে পাবেন না। কিছুদিন পরে গৌতম আদানির হাল তেমন হলে অবাক হবার কিছু নেই। আসলে ক্রোনি ক্যাপিটালিস্টরা এই যা ইচ্ছে খুশি তাই করার অধিকারটা একটা দেশেই পেয়ে থাকে। তারপর চরচর করে বেড়ে ওঠে। একটা সময় তাদের বড় মাঠে খেলার ইচ্ছে হয়। বড় মাঠে আরো বড় বড় প্লেয়াররা আছে, সেখানে রেফারির ভূমিকাতে কোনো চায়ওয়ালা চৌকিদার নেই, সেখানে আরো ঘাগুরা খেলাধুলো করে। তেমনই এক পিস, হ্যাঁ মাত্র এক পিস ঘাগু আদানি সাম্রাজ্যের ধস নামিয়ে ছেড়েছে। আমরা তিন দিক থেকে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। প্রথমত, এটা হলো কেন, কিভাবে হলো, প্রায় 50 শামুকে পা কেন কাটলো গৌতম আদানির? দ্বিতীয়ত, এর পরে কি, মানে আদানি সাম্রাজ্যের ইতি নাকি সাময়িক বিরতি? তৃতীয়ত, আমাদের দেশের অর্থনীতিতে এই পতনের প্রভাব কতটা? প্রথমবারের ঘটনাগুলো একবার দেখে নেওয়া যাক। সেই 2023-এর গোড়ার কথা। আদানি এই সময়ের মধ্যে বৃহত্তম এফপিও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, 20,000 কোটি টাকার এফপিও। এখন এই এফপিওটা কি বস্তু? আইপিও হলো শেয়ার বাজারের ইনিশিয়াল পাবলিক অফার। মানে ভাই, আমি একটা কোম্পানি খুলছি, সেখানে এই জিনিস তৈরি হবে, আমাদের ব্যবসাতে লাভ হবে। দুটো স্টক এক্সচেঞ্জ, বিএসসি বা এনএসসির অন্তত একটাতে এইসব কোম্পানিকে রেজিস্ট্রি করার পরে কোনো কোম্পানি মানুষের কাছে আইপিও ছাড়তে পারে। তো আপনাকে জানতে হবে কোম্পানিটা সত্যি ব্যবসা করবে কিনা, লাভ করবে কিনা। তারপর আপনি পয়সা ঢালবেন, কোম্পানি ব্যবসা শুরু করবে। আইপিও ব্যাপারটা মোটামুটি এরকম। এফপিও হলো ফলো আপ অফার, মানে কোম্পানি চলছে, তারপর আবার আরো অনেকটা টাকা বাজার থেকে মানুষের কাছ থেকে তোলার জন্য আবেদন রাখা। এক্ষেত্রে সুবিধা হলো কোম্পানি কেমন চলছে সবাই জানে, অতএব প্রথমবারের দ্বিধাদ্বন্দ্ব থাকে না। মানুষও আচ্ছা টাটার এফপিও বলে টাটার শেয়ার কিনে নেয়। তো আদানি 20,000 কোটি টাকার এফপিও তোলার সিদ্ধান্ত জানালো, এবং ঠিক এই সময় জানুয়ারি 24-এ হিন্ডেনবার্গ রিসার্চ, আমেরিকার এক সংস্থা জানিয়েছিল 17.8 ট্রিলিয়ন টাকা মূল্যের আদানি কোম্পানি বিভিন্ন দুর্নীতির সাহায্যে নিজেদের সম্পদ জড়ো করেছে, এমনটা তারা জেনেছে দীর্ঘ 2 বছর ধরে তদন্ত করার পর। 2, গত 3 বছরে এই কোম্পানি $100 বিলিয়ন জোগাড় করেছে, যার আগে তাদের 7টা লিস্টেড কোম্পানি মাত্র $20 বিলিয়ন মূল্যর ছিল। মানে গত 3 বছরে 819% বৃদ্ধি। এর মধ্যে করোনা কাল গেছে। একবার আওড়ে নিন মোদিজির বলি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। 3, আমরা গত 2 বছর ধরে আদানি কোম্পানির বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী, হাজার হাজার ডকুমেন্টস, 6টা দেশের বিভিন্ন সাইট ঘুরে এই রিপোর্ট দিচ্ছি। 4, কেবলমাত্র 7টা লিস্টেড কোম্পানির আসল মূল্য 85%-এরও কম, যাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। 5, এই কোম্পানি ঋণের ভারে নুয়ে পড়েছে। বিভিন্ন সংস্থার কাছে এই 5 থেকে 7টা কোম্পানি ঋণের পরিমাণ 1:1 এর তলায় চলে গেছে, মানে সম্পদের চেয়ে ঋণ বেশি। 6,
কোম্পানির 22 জন মূল পরিচালকের মধ্যে 8 জন সরাসরি আদানি পরিবারের সদস্য। এদেরই একজন তো এই কোম্পানিকে পারিবারিক ব্যবসাও বলেছে। ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এরপরে এই হিন্ডেনবার্গ রিসার্চ নাম ধরে ধরে জানিয়েছে এই কোম্পানি কোন কোন পরিচালকের ওপর কোন কোন জালিয়াতির অভিযোগ আছে। ভুয়ো কোম্পানি তৈরি করে টাকা চালান করা, ট্যাক্স ফাঁকি দেওয়া, বিভিন্ন স্ক্যামে ফেঁসে থাকা থেকে শুরু করে সে এক বিরাট লিস্ট। রিপোর্ট বাইরে আসার পর থেকে আদানির ওই ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো শেয়ারের দাম পড়ছিল, কোম্পানির কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছিল। যদিও কিছুদিন পরেই আদানি গোষ্ঠী থেকে জানানো হয়েছিল এ হলো এক কুৎসা, অপপ্রচার, ভিত্তিহীন, আমরা এর বিরুদ্ধে আদালতে যাব। ওই দিনেই হিন্ডেনবার্গ রিসার্চ জানায় রাজি, আসুন আমেরিকার আদালতে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো এইখানে একটা কথা বলে নেওয়া উচিত, হঠাৎ এই হিন্ডেনবার্গের আগমন বা উদয় হলো কেন? আদানি গ্রুপ এনাদের কোন পাকা ধানে মই দিয়েছিলেন? আসলে হিন্ডেনবার্গ গ্রুপে কাজ হলো শেয়ার বাজারে আইপিও, এফপিও, বিভিন্ন বন্ডের আর্থিক অবস্থার পর্যালোচনা করা। ভালো বলাটাও তাদের কাজ, খারাপ বলাটাও তাদের কাজ। ওই শেয়ার বাজারে এটাকে শর্ট সেলিং বলা হয়। একটু বুঝিয়ে বলি, আপনার 3000 ভেড়া আছে, আপনি বলেছেন আপনার ভেড়া দারুণ ভালো, এর লোম বিরাট দামে বিক্রি হবে। একটা ভেড়ার দাম হলো 3 লক্ষ টাকা, মানুষ কিনতেই পারে। তো একজন বলল দোষ, তা আবার হয় নাকি, এর দাম বড় জোর 50,000 টাকা। বিক্রেতা বলল না 3 লক্ষ টাকা। লোকটা বলল বেশ, তো আমাকে 200টা ভেড়া ধার দাও। সে ওই বাজার দরে যারা ভেড়া কিনতে রাজি ছিল তাদের সে ওই ভেড়া বিক্রি করে দিল। তারপর কদিন পরেই বোঝা গেল ভেড়ার দাম অত হতে পারে না। দাম নেমে 50,000 হবার পরে লোকটা 50,000 দিয়ে 200টা ভেড়া কিনে টাকা ফেরত দিয়ে দিল। তার লাভ হলো 1.5 লক্ষ ইন্টু 200, মানে 3 কোটি টাকা। একে বলে শর্ট সেলিং। তো এই হিন্ডেনবার্গ রিসার্চ সেই শর্ট সেলিংটা করলো। আর এই কোম্পানির রেপুটেশনটা এমন যে এরা শর্ট সেলিং করলে আর রক্ষে নেই, হাতে নাতে প্রমাণ। কদিনের মধ্যেই বাজারে এপিওর চাহিদা নেই, উল্টে আদানি সাম্রাজ্য নেমেছিল $48 বিলিয়ন। আদানি গ্রুপ বিভিন্ন আর্থিক সংস্থা ইত্যাদিকে দিয়ে ওই রিপোর্টের এক জবাব লিখিয়েছিল বটে, কিন্তু আদালতে যায়নি। আদানি সাম্রাজ্য নামলো $65 বিলিয়ন। নামার পরে আদানিরা ছোটাছুটি শুরু করেছিল বিভিন্ন সংস্থার কাছে, সৌদি আরবের এক সংস্থার কাছে বিশেষ করে, মুখ বাঁচাও, এফপিও কেন, আপাতত টাকা দিয়ে বাঁচাও। কোনো হিন্দু রাষ্ট্র এগিয়ে আসেনি, কিন্তু সেই কিছু গোলমেলে কোম্পানির টাকা এলো, খুচরো ইনভেস্টররা এলোই না, কিন্তু ওই আপাতত সামাল দিয়েছিল। পরে আদানি ঘোষণা করেছিল তারা এফপিও ফিরিয়ে নিচ্ছে, টাকাও ফেরত দিয়ে দেবে। এটাই সম্ভবত মুখ বাঁচানোর শর্ত। এখন বলতেই পারেন যে চোরটার টাকা ভ্যানিশ হয়েছে, বেশ হয়েছে, কিন্তু এখানেই সমস্যা। ওনার এই টাকার এক বিরাট অংশ জুগিয়েছিল এলআইসি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেন কেন তা তো চৌকিদার বলতে পারবে। 20 থেকে 22-এ আদানি গ্রুপের শেয়ারের দাম বেড়েছে 4000%। এখন নামার পালা, কিন্তু এর মধ্যে আমার আপনার টাকা আছে। আমি আপনি আদানি শেয়ার না কিনলেও আছে। আমাদের এলআইসি প্রিমিয়াম, আমাদের স্টেট ব্যাংকে রাখা সামান্য টাকা এখন বিপদে। এবং সময় বুঝে দেশের চৌকিদারের মুখে কথা নেই, তিনি বসে থাকলেন মনি বাবা হয়ে। সংসদে বিরোধীরা আলোচনা চাইছে, আলোচনা করতে দেওয়া হচ্ছে না, অর্থমন্ত্রী চুপ। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। একের পর এক বিমানবন্দর, জাহাজ বন্দর তুলে দেওয়া হয়েছে এই আদানিদের হাতে। কেরালায় বাম সরকার যে কোনো মূল্যে আদানি পোর্টকে বাঁচানোর চেষ্টা করছেন। কমিউনিস্ট, কংগ্রেস, বিজেপি এক মঞ্চের তলায় এসে ভিঞ্জিবার বন্দরকে আদানির হাতে তুলে দেবার সংকল্প নিয়েছেন। এ রাজ্যেও বাংলাতেও আদানি এসেছে, যদিও কাজকর্ম তেমনভাবে শুরু হয়নি। রাজস্থানে কংগ্রেস সরকার আদানির সঙ্গে হাত মিলিয়ে অল্টারনেটিভ এনার্জির বিরাট প্রকল্প করছেন। আর মোদী সরকার তো মুক্তকচ্ছ হয়ে বিমানবন্দর তৈরি করে ডালি সাজিয়ে তুলে দিচ্ছে আদানিদের হাতে। এবার বহু চাপাচাপির পরে জানানো হলো সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড একটা তদন্ত করবে। তারাই তো দেশের বিনিয়োগকারীদের স্বার্থ দেখে। কিছুদিন পরে সেই সেবি জানালো না না, ভয় পাবার কিছুই নেই, সবকুছ চাঙ্গা সি, সব ঠিক আছে। কাজেই আদানিদের শেয়ার আবার ঊর্ধ্বমুখী। কিন্তু আবার ওই হিন্ডেনবার্গ
তারা এবার জানিয়ে দিল সেবির মাথায় যিনি বসে আছে সেই মাধবীপুরী বুচের টাকা খাটছে আদানিদের ওইসব বেনামি কোম্পানিতে। মাধবীপুরী এর আগে তদন্তে জানিয়েছিলেন ওইসব কোম্পানি সম্পর্কে তিনি কিছুই জানেন না। এখন দেখা যাচ্ছে তিনি এবং তার স্বামী ধবল বুচ ওই কোম্পানিতেই টাকা ঢেলেছেন, যে টাকা বারবার বিভিন্ন ফান্ডে সাইফন হয়েছে। এইসব অফশোর কোম্পানিগুলোকে সামনে রেখেই যে লক্ষ কোটি টাকার ঘাপলা চলে তাকে চিহ্নিত করে শাস্তি দেবার বদলে সেবির মাথায় বসে থাকা মাধবীপুরী বুচ সেখানেই টাকা ঢেলেছেন। এই নির্বাচনের পরেই এক্সিট পোল বার হওয়ার আগেই এইসব কোম্পানির থেকে লক্ষ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে। বিরাট জয়ের খবরে সেই বাজার বাড়তে শুরু করলে তা বেচা হয়েছে। আবার যখন বাজার আরো দ্রুত গতিতে পড়েছে সেগুলো কেনা হয়েছে এবং সরকার তৈরি হবার পরে সেই বাজারই বেড়েছে, তখন সেই একই শেয়ার আবার বেচে কোটি কোটি টাকার মুনাফা কামিয়েছে এরা। এই মাধবীপুরী বুচ বা তার স্বামীর বিনিয়োগের কথা জানানোর পরেই আবার আদানি সাম্রাজ্যে পতন। এটাই কি স্থায়ী? সম্ভবত নয়। আবার এনারা উঠবেন, কারণ এনাদের প্রাণভোমরা এই সরকারের কাছে আছে এবং এনাদের কাছে আছে এই সরকারের প্রাণভোমরা। দুজনে একে অন্যের পরিপূরক। আজ আবার এই তথ্যগুলো বের হয়ে আসার পরে অনায়াসে বলাই যায় চৌকিদার চোর হ্যাঁ। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।